আমরা অনার্স তৃতীয় বর্ষের প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এরিস্টটল নিয়ে পড়বো। ক্লাসে জয়েন করছে ইশরাত জাহান, তারপরে মাহবুবা, এশা, আরিফুল। আজকে দুপুরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেকের, আমার ছাত্রের বাড়িতে কারেন্ট নাই, যার ফলে অনেকে জয়েন করতে পারেনি। সমস্যা নাই, এই ক্লাসগুলো ভিডিও আকারে আপলোড করা হবে, এগুলো তোমরা পাবে। তো এখন আমরা প্রথম ক্যাটাগরিতে রেখেছি দার্শনিক প্লেটোকে। তার জন্ম, পরিচয়, মতাদর্শ সম্পর্কে আমরা জানবো। আমি যে বিষয়গুলো আমার কাছে মনে হবে যে ব্যাখ্যা করা দরকার, যাতে তোমাদের মনে ভালো মনে থাকে, মনে রাখতে যাতে সুবিধা হয়, সেগুলো আমি ব্যাখ্যা করব। আর যেগুলো দরকার নাই সেগুলো ব্যাখ্যা করব না। প্লেটোর জন্ম মৃত্যু সাল উল্লেখ করো। তো প্লেটোর জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 427 অব্দে, আর মৃত্যু হলো খ্রিস্টপূর্ব 347 অব্দে। প্লেটো কোথায় জন্মগ্রহণ করেন? তিনি প্রাচীন গ্রিসের এথেন্স এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, জমিদার বংশে। প্লেটো কোন যুগের দার্শনিক ছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিনি প্রাচীন যুগের দার্শনিক ছিলেন। আমরা জানি যে দর্শনের যুগ হলো তিনটা। দর্শনের যুগকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাচীন, তারপরে আর একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। কিন্তু আরো আছে, যেমন এখন আইছে সমকালীন যুগ। এখন যেটা চলতেছে সেটার নাম সমকালীন যুগ। তাহলে প্লেটো কিন্তু দর্শনের শুরুতেই জন্মগ্রহণ করেছিলেন, প্রাচীন গ্রিসে। প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন? তিনি গ্রিসের দার্শনিক ছিলেন। প্লেটো কোন ধারার দার্শনিক ছিলেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ধারা মানে মতাদর্শের দার্শনিক। তো প্লেটো ছিলেন একজন বুদ্ধিবাদী বা ভাববাদী দার্শনিক। আমরা এখন কেন তাকে, তাহলে প্লেটো কি ছিলেন? বুদ্ধিবাদী বা ভাববাদী। আচ্ছা, এটা আমরা একটু বুঝি। যারা মনে করেন আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা পাই, জ্ঞানের উৎস বুদ্ধি, তাদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। অথবা যারা মনে করেন এই জগৎটা আসল জগৎ নয়, এই জগতের বাইরেও একটা জগৎ আছে, এই যে চিন্তা কেন্দ্রিক যারা কথা বলেন, অর্থাৎ যা দেখেন তারা তা বিশ্বাস করেন না, তারা এর অন্তরালে একটা সত্য আছে এরকম বিশ্বাস করেন, তাদেরকে বলা হয় ভাববাদী। এই ভাব শব্দের অর্থ হচ্ছে মন, মন বা আত্মা। তাহলে প্লেটো একজন আস্তিক দার্শনিক ছিলেন। তিনি বলেছিলেন যে এই জগৎটা আসল নয়, এই জগতের বাইরেও আর একটা আসল জগৎ আছে, প্রত্যয় বা ধারণার জগৎ আছে। এই জন্য তাকে বলা হয় বুদ্ধিবাদী বা ভাববাদী দার্শনিক। তোমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তোমরা কি বুঝতে পারছো? বলো, না বুঝলে হবে না, জি বলবে স্যার। আমাকে। আচ্ছা, এরপর আমরা পড়বো প্লেটো, প্লেটোর শিক্ষক বা শিক্ষাগুরু কে ছিলেন? তো প্লেটোর শিক্ষক বা শিক্ষাগুরু ছিলেন দার্শনিক সক্রেটিস। অর্থাৎ দার্শনিক সক্রেটিসের শিষ্য হলেন প্লেটো। প্লেটো আবার, প্লেটোর ছাত্র কে ছিল? প্লেটোর ছাত্র ছিলেন দার্শনিক এরিস্টটল। তো প্লেটো এবং এরিস্টটলের মধ্যে সম্পর্ক কি? প্লেটো এরিস্টটলের মধ্যে সম্পর্ক হচ্ছে প্লেটো শিক্ষক, এরিস্টটল তার ছাত্র। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এবং আলেকজান্ডার, এই সকলের মধ্যে সম্পর্কটা কি? তো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে শিক্ষক ছাত্রের সম্পর্ক। যেমন সবার আগে আসছে সক্রেটিস। সক্রেটিস, সক্রেটিসের শিষ্য হলো প্লেটো, শিষ্য বা ছাত্র। এই প্লেটোর ছাত্র হলো এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হলো রাজা আলেকজান্ডার দা গ্রেট। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আলেকজান্ডারের শিক্ষক হলেন এরিস্টটল, এরিস্টটলের শিক্ষক হলেন প্লেটো, প্লেটোর শিক্ষক হলেন সক্রেটিস। প্লেটোর, এবার আমরা পড়বো প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাবলী।
প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি। প্লেটো নিজেই এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই যে একাডেমি বলেই না আমরা, যে একাডেমিক ভবন, বিভিন্ন মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখে একাডেমি, এই একাডেমি শব্দটা এসেছে প্লেটোর একাডেমি থেকে। তিনি একটা স্কুল খুলেছিলেন, সেটার নাম তিনি দিয়েছিলেন একাডেমি। দি রিপাবলিক গ্রন্থটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় প্রায় আসে। দার্শনিক প্লেটো। দি রিপাবলিক গ্রন্থের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করা। দি রিপাবলিক গ্রন্থের মূল বা প্রধান আলোচ্য বিষয় কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 24 সালে আসছে। ন্যায়। অর্থাৎ দি রিপাবলিক গ্রন্থের মূল আলোচ্য বিষয় হচ্ছে ন্যায়। প্লেটো চেয়েছিলেন গ্রীসে একটি ন্যায়নিষ্ঠ রাজ্য প্রতিষ্ঠা করতে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে গ্রীসে শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসে, ন্যায় প্রতিষ্ঠা করা। রিপাবলিক গ্রন্থের পুস্তক কয়টি, মানে খণ্ড, চ্যাপ্টার কয়টি? চ্যাপ্টার বলতে পুস্তক মানে হচ্ছে খণ্ড আর কি, পার্ট। তো রিপাবলিক গ্রন্থ 10টা পার্ট ছিল। 10টা। কয়টা পার্ট ছিল? 10টা পার্ট ছিল। রিপাবলিক গ্রন্থের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আদর্শ রাষ্ট্রের প্রস্তাবনা, ন্যায়পরতার সংজ্ঞা নির্ধারণ। তাহলে দেখো, রিপাবলিক গ্রন্থের দুটি বৈশিষ্ট্য হলো আদর্শ রাষ্ট্রের প্রস্তাবনা, মানে তিনি একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, গ্রিসকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান। সেই আদর্শ রাষ্ট্রটা কেমন হবে তার প্রস্তাবনা। আর ন্যায়পরতার সংজ্ঞা তিনি নির্ধারণ করতে চেয়েছিলেন। ন্যায়পরতার সংজ্ঞা মানে আমরা কাকে ন্যায় বলবো, ন্যায় আসলে কি, এই ন্যায়ের একটা সঠিক ভাবে ন্যায় কাকে বলে তার একটা সংজ্ঞা তিনি এই গ্রন্থে দেওয়ার চেষ্টা করেছেন। তারপরে আছে রিপাবলিক কি? রিপাবলিক একটি সংলাপ বা নাটক, তবে এটি কথার নাটক নয় বরং যুক্তির নাটক। দেখো, এই রিপাবলিক এটা সংলাপ আকারে লেখা একটা বই, অর্থাৎ ডায়লগ আকারে লেখা। যাত্রা যেরকম ডায়লগ দিয়ে দিয়ে লেখে, তোমরা তো অনেক ওই যে এসএসসি তে গল্পের বই পড়ছো, বিভিন্ন সংলাপ আকারে প্রবন্ধ অমুকে পড়তেছে। ইব্রাহিম কাদ্দির নাম পড়ো নাই? এই যে রক্তাক্ত প্রান্তর যে উপন্যাসটা, রক্তাক্ত প্রান্তর পড়ছো? ওটা ডায়লগ আকারে লেখা, ইব্রাহিম কাদ্দি বললেন, এরকম। তো রিপাবলিক গ্রন্থটিও এরকম সংলাপ আকারে লেখা। আচ্ছা, প্লেটোর কয়েকটি গ্রন্থের নাম লেখো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম বিখ্যাত গ্রন্থ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, রিপাবলিক। তারপর আছে দি লজ, তারপরে অ্যাপোলজি, তারপর আছে স্টেটসম্যান, তারপর আছে সিম্পোজিয়াম। এরপর 18 নাম্বার হচ্ছে সুম্মাম বুনাম। অর্থ কি? সুম্মাম বুনাম শব্দের অর্থ হলো পরম শুভ বা হাইয়েস্ট গড। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসেবে আসে যে সুন্নাম বুমাম শব্দের অর্থ কি? সুন্নাম বুমাম শব্দের অর্থ হচ্ছে হাইয়েস্ট গড। প্লেটোর গ্রন্থগুলো কিভাবে লেখা? প্লেটোর গ্রন্থগুলো সংলাপ আকারে লেখা। প্লেটোর সংলাপের মূল নায়ক বা চরিত্র কে? প্লেটোর সংলাপের মূল নায়ক বা চরিত্র হলো সক্রেটিস। প্লেটোর দর্শন আলোচনায় কোন পদ্ধতি ব্যবহার করেন? প্লেটো দর্শন আলোচনায় দ্বান্দ্বিক পদ্ধতি আলোচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্লেটোর রচনায় তিনি দ্বান্দ্বিক পদ্ধতি আলোচনা করেছেন। দ্বান্দ্বিক পদ্ধতিটা কি? প্রথমে একটা মত, তারপর তার বিরুদ্ধ মত, এইভাবে আলোচনা করেছেন। প্লেটোর বিভিন্ন মতবাদ ও আদর্শ রাষ্ট্র, ন্যায়তত্ত্ব, জ্ঞানতত্ত্ব ও আত্মা। প্লেটো আদর্শ রাষ্ট্রে কয় শ্রেণীর নাগরিকের কথা বলেছেন? 3 শ্রেণীর নাগরিকের কথা বলেছেন। অভিভাবক বা শাসক শ্রেণী, সৈনিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণী। তারপরে প্লেটো বলছেন যে আদর্শ রাষ্ট্রের শাসক কে হবেন? আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক রাজা। তাহলে দেখো, এই যে আদর্শ রাষ্ট্রের, প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক রাজা। আদর্শ রাষ্ট্রের শিক্ষার স্তর কয়টি? 2টি, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। শোনো, এই যে প্লেটোর, মনে করো এটা রাজ্য গ্রিস, এই রাজ্যে ছোট ছোট আবার নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এই গ্রিসটা। তো এক রাজ্যের মানুষ আর এক রাজ্যের মানুষের সাথে মারামারি করত, যুদ্ধ করত। এতে এই প্রাচীন গ্রিসে সব সময় দাঙ্গা কলহ মারামারি লেগে থাকতো।
প্লেটো চেয়েছিলেন যে এই রাজ্যকে একটি আদর্শ রাষ্ট্র পরিণত করবেন, একটা আদর্শ রাষ্ট্র গড়ে তুলবেন তিনি। এই আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে গেলে সেই রাজ্যে দরকার একটা শিক্ষা, ভালো একটা শিক্ষা ব্যবস্থা, যাতে মানুষ সচেতন হয়, ন্যায়পরায়ণ হয়। তারপর তিনি এই রাষ্ট্রের জনগণকে তিনটা শ্রেণীতে ভাগ করছেন। কি কি শ্রেণী? তিনি তিনটা শ্রেণী, শাসক বা অভিভাবক শ্রেণী, সৈনিক শ্রেণী আর উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণী আর কি। তারপরে তিনি এই শিক্ষা ব্যবস্থাকে দুইটা পার্টে ভাগ করেন, একটা হলো প্রাথমিক শিক্ষা আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা, অর্থাৎ প্রাইমারি স্কুল আর হাই স্কুল। আদর্শ রাষ্ট্রের ভিত্তি কি? আদর্শ রাষ্ট্রের ভিত্তি ছিল ন্যায় পরায়ণতা, অর্থাৎ এই আদর্শ রাষ্ট্রটা গড়ে উঠবে কিকে কেন্দ্র করে? ন্যায় পরায়ণতাকে কেন্দ্র করে। ন্যায় ধর্ম কি? অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজ যথাযথভাবে সম্পন্ন করে যাওয়ার নামই হচ্ছে ন্যায় ধর্ম। বুঝছো? তাহলে অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজ যথাযথভাবে সম্পন্ন করে যাওয়াই হচ্ছে ন্যায় ধর্ম। প্লেটোর মতে ন্যায় কি? যার যে কর্তব্য সে সম্পর্কে সচেতন থেকে তার পরিচালিত ও পরিমিত অনুশীলন করাই হচ্ছে ন্যায়। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির তার যা দায়িত্ব সেটা যদি তিনি অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের দায়িত্ব নিজে পালন করেন, সবাই তাহলে নিজ নিজ দায়িত্ব পালন করবে। এইভাবে একটি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে। প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য কি? প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তাহলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আচ্ছা, এরপরে আছে প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য বললাম আমরা। এরপর হলো প্লেটো গুহার রূপকের মাধ্যমে কোন জগৎকে বুঝিয়েছেন? প্লেটো গুহার রূপকের মাধ্যমে পরিদৃশ্যমান জগৎ বা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে বুঝিয়েছেন। আচ্ছা, প্লেটো জগৎকে কয় ভাগে ভাগ করেছেন? প্লেটো জগৎকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো পরিদৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে বুদ্ধি গ্রাহ্য জগৎ। তাহলে প্লেটো জগৎকে দুই ভাগে ভাগ করেছেন, কি কি? একটা হলো পরিদৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে বুদ্ধি গ্রাহ্য জগৎ। প্লেটোর পরিদৃশ্যমান জগৎ কি যথার্থ বা বাস্তব? না, প্লেটোর জগৎ বাস্তব নয়, এটি আসল জগতের ছায়া মাত্র। এটা কি তোমরা, এই কথাটা তোমরা মনে হয় বুঝতে পারো নাই, আমি আর একবার তোমাদের বলছি, ভালো করে দেখো। প্লেটো জগৎকে দুই ভাগে ভাগ করেছেন। মনে করো এই যে এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীতে মানুষ, গরু, ছাগল, ভেড়া সব আছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই হচ্ছে সীমার মধ্যে, অর্থাৎ এগুলোর ধ্বংস আছে, শেষ আছে। তো বিপরীতটা চিন্তা করো, আমরা সসীম, তাহলে অসীম বলে কেউ একজন আছেন যিনি আমাদের বানিয়েছেন। তাহলে এই এই যে আমরা যে সসীম পৃথিবী, আর একটা কি আছে? আর একটা অসীম কিছু আছে। এই অসীম কিছুটাই হলো সৃষ্টিকর্তা। এবং ইহকাল যদি থাকে তাহলে এর বিপরীতে একটা পরকাল আছে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এটা পৃথিবী, আর পৃথিবীর বাইরে আর একটা, মানে এটা তো আসল জগৎ নয়, এটা ক্ষণস্থায়ী, আর পরেরটা হলো চিরস্থায়ী। তো ধরো এই যে এটা হচ্ছে আমাদের পরকাল, বুঝতে পারছো? তাহলে একটা হলো আমরা দৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে অদৃশ্যমান জগৎ, যেই জগৎটা আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকে। তাহলে প্লেটোর পরিদৃশ্যমান জগৎ কি যথার্থ? না, যথার্থ নয়, এটি আসল জগৎ নয়। গুহার রূপক সম্পর্কে কে বলেছেন? গুহার রূপক সম্পর্কে বলেছেন দার্শনিক প্লেটো। প্লেটোর মতে যথার্থ বা প্রকৃত জ্ঞান কি? প্রজ্ঞার মাধ্যমে প্রত্যয় বা আকার বিষয়ক যে জ্ঞান পাওয়া যায় তাই প্রকৃত বা যথার্থ জ্ঞান। তাহলে প্রজ্ঞার মাধ্যমে প্রত্যয় ও আকার বিষয়ক যে জ্ঞান পাওয়া যায় তাই প্রকৃত বা যথার্থ জ্ঞান। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের ভিত্তি কি? প্লেটোর মতে যথার্থ জ্ঞানের ভিত্তি হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের ভিত্তি হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা। প্লেটোর জ্ঞান তত্ত্বের দিক কয়টি? প্লেটোর জ্ঞান তত্ত্বের দিক হলো
দুটি, কি কি? ইতিবাচক ও নেতিবাচক। তারপর আছে প্লেটোর মতে আত্মার কয়টি অংশ? প্লেটোর মতে আত্মার হচ্ছে তিনটি অংশ, একটা হলো প্রজ্ঞার অংশ, একটা সাহসের অংশ, আর একটা হচ্ছে ক্ষুধার অংশ। তাহলে দেখো প্লেটোর মতে আত্মার অংশ কয়টি? প্লেটোর মতে আত্মার অংশ তিনটি, প্রজ্ঞার অংশ, সাহসের অংশ, আর একটা ক্ষুধার অংশ। আচ্ছা, আমি এই বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করতে চাই। তো আমাদের যেমন আমরা শরীরকে কল্পনা করো, আমাদের শরীরের যে ক্ষুধা লাগে, পেট, তাহলে পেটের কারণে আমাদের ক্ষুধা লাগে। তারপর আমাদের একটা শরীরে যে শক্তি, যাদের যারা লম্বা চওড়া স্বাস্থ্যবান তাদের শক্তি বেশি। আবার বুদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে যার বুদ্ধি যত ভালো তার প্রজ্ঞা তত ভালো। এইরকম আত্মারও এরকম কয়েকটা অংশ আছে। এগুলা আমরা যখন প্লেটোর ডিটেইলস পড়বো তখন এগুলা বুঝবো। মানবাত্মার বৃত্তি কয়টি? মানবাত্মার বৃত্তি হলো চারটি, কি কি? কল্পনা, বিশ্বাস, বোধ ও প্রজ্ঞা। এগুলাও এখন একটু কম বুঝবে, আমরা পরবর্তীতে যখন ডিটেলস পড়বো তখন বেশি বুঝবে, ভালো বুঝবে আর কি। এবার আমরা পড়বো প্লেটোর দর্শন সম্পর্কিত বিখ্যাত উক্তি। ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন পলিমার্কাস। ন্যায় হলো বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা। এই উক্তিটি করেছেন পলিমার্কাস। কাজে ও কথায়, কথায় সততায় ন্যায়, কাজে ও কথায় সততায় ন্যায় উক্তিটি করেছে সেলিলাস। ন্যায় হচ্ছে শক্তিমানের স্বার্থ উক্তিটি কার? থ্রাসিমেকাসের। অর্থাৎ প্লেটো, এই যে প্লেটোর এই ডায়লগে এই কয়টা লোক, তারা ন্যায়কে কে কিভাবে মনে করে সে সংক্রান্ত এরকম বক্তব্য দিয়েছিলেন। তাদের মতগুলোকেই এখানে প্রকাশ করা হচ্ছে, এগুলা পরীক্ষায় আসে। কাজে ও কথায় সততা, এটা বললাম আমি। আচ্ছা, অন্যের অন্যায়ের ন্যায়ের চেয়ে অধিক লাভজনক কথাটি কার? অন্যায় ন্যায়ের চেয়ে অধিক লাভজনক, এটা থ্রাসিমেকাসের কথা। আলো হচ্ছে ঈশ্বরের ছায়া, দার্শনিক প্লেটোর। শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন। অর্থাৎ একটা দেশের শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সেখানে আর আইনের প্রয়োজন হয় না। আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক। অর্থাৎ একটা শাসক যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন সেখানে আইন আসলে কোনো কাজে আসে না। এটাও দার্শনিক প্লেটোর উক্তি। এবার আমরা পড়ব আমাদের দার্শনিক এরিস্টটলের ছোট প্রশ্ন। প্রথমে আমরা পড়ব তাহলে এরিস্টটলের জন্ম ও পরিচয় মতাদর্শ। এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে তো ওরা তো গ্রীসেই জন্মগ্রহণ করছে। দেখো এরিস্টটল 384 খ্রিস্টাব্দে গ্রীসের স্টেগিরে রাজ্যে জন্মগ্রহণ করেন। মৃত্যু 322 খ্রিস্টপূর্বাব্দে। এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন? প্রাচীন যুগের। একই কথা। এরিস্টটল কোন ধরনের দার্শনিক ছিলেন? এরিস্টটল ছিলেন একজন বাস্তববাদী দার্শনিক, অর্থাৎ তিনি পরীক্ষা নিরীক্ষার উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। আচ্ছা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে দেখো এটা 22 সালে আছে। এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো। এরিস্টটলের বিখ্যাত ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট। দর্শনের প্রথম শিক্ষক বলা হয় কাকে? দর্শনের প্রথম শিক্ষক, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024 সালে এসে গিয়েছে। তো দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটলকে। এরিস্টটলের একজন ভাষ্যকারের নাম হচ্ছে মুসলিম দার্শনিক ইবনে রুশদ। ভাষ্যকার মানে হচ্ছে এরিস্টটলের যে বক্তব্যগুলো সেগুলাকে ব্যাখ্যা করছেন এই ইবনে রুশদ। যুক্তিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানের জনককে? যুক্তিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রন্থাবলী সম্পর্কে জানি। এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। আর প্লেটোর একাডেমি, এজন্য আমরা পড়ার সময় পড়ি যে প্লেটোর একাডেমি আর এরিস্টটলের লাইসিয়াম।
আচ্ছা, তারপরে আছে এরিস্টটলের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। এরিস্টটলের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মেটাফিজিক্স, অর্গানন, দ্য পলিটিক্স। এরিস্টটলের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মেটাফিজিক্স, অর্গানন, দ্য পলিটিক্স। দি পলিটিক্স গ্রন্থের আলোচ্য বিষয় কি? দি পলিটিক্স গ্রন্থের আলোচ্য বিষয় হচ্ছে তৎকালীন রাজনীতি ও রাষ্ট্র দর্শন। দি ফার্স্ট ফিলোসফির অপর নাম কি? ফার্স্ট ফিলোসফির অপর নাম হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স গ্রন্থের আলোচ্য বিষয় জগতের মূলনীতি, আদিকারণ ও পরম সত্তা। আচ্ছা, এরপর আছে আলফা বিটা। মেটাফিজিক্সের প্রথম ও দ্বিতীয় খণ্ডের নাম আলফা বিটা। অর্গানন গ্রন্থের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা। অর্গানন গ্রন্থের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা। আচ্ছা, এরপরে আমরা পড়ব দি এনিমা অন দ্য সোল গ্রন্থের লেখক এরিস্টটল। দি এনিমা গ্রন্থের আলোচ্য বিষয় আত্মা। এনিমা মানে আত্মা। মেটাফিজিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যান্ড্রোনিকাস, আর ফিলোসফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পিথাগোরাস। সুন্নাম বুনাম শব্দের অর্থ হচ্ছে পরম শুভ। এরিস্টটলের মতে পরম শুভ হলো আনন্দ বা সুখ। এরিস্টটলের অধিবিদ্যা ঈশ্বর ও কার্যকরণ তত্ত্ব। তারপর আছে এরিস্টটল তার অধিবিদ্যার নাম কি দিয়েছেন? এরিস্টটল তার অধিবিদ্যার নাম দিয়েছেন প্রাথমিক দর্শন বা ফার্স্ট ফিলোসফি। অধিবিদ্যা কি? যে আলোচনা দৃশ্যমান জগতের সীমা অতিক্রম করে পরম সত্তার জ্ঞান অনুসন্ধান করে তাকে অধিবিদ্যা বলে। আমরা আবার এটা পড়ব। অধিবিদ্যা মানে কি? দৃশ্যমান জগতের সীমা অতিক্রম করে পরম সত্তার জ্ঞান অনুসন্ধান তাকে অধিবিদ্যা বলে। অর্থাৎ আমাদের দৃশ্যমান জগতের বাইরে ইন্দ্রিয়ের জগৎকে ছাড়িয়ে অতীন্দ্রিয়ের যে জগৎ নিয়ে আলোচনা, যেমন ঈশ্বর, আত্মা, মন, এই এই বিদ্যাকে বলা হয় অধিবিদ্যা। অধিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? অধিবিদ্যা অমূর্ত বিজ্ঞান। উপাদানবিহীন আকার কি? উপাদানবিহীন আকার হলো এরিস্টটলের ঈশ্বর। এরিস্টটলের মতে আদি চালক বা অচালিত চালক কে? আদি চালক বা অচালিত চালক হলো ঈশ্বর। কোন গ্রন্থে কার্যকরণ তত্ত্ব আলোচিত হয়েছে? মেটাফিজিক্স গ্রন্থে কার্যকরণ তত্ত্ব আলোচিত হয়েছে। আচ্ছা, এরপরে এরিস্টটল কারণকে কয় ভাগে ভাগ করেছেন? এরিস্টটল কারণকে প্রাথমিক চারটি কারণ কি কি? তাহলে এরিস্টটল চার ভাগে ভাগ করেছেন কারণকে। একটা হলো উপাদান কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ, পরিণতি কারণ। চারটি কারণকে এরিস্টটল পরবর্তীতে কোন দুটি কারণে রূপান্তর করেন? আকার ও উপাদান। উপাদান কারণ কয়টি? কোন জিনিস তৈরির জন্য যে কাঁচামাল বা উপাদান দরকার হয় তাই উপাদান কারণ। আকারগত কারণ কি? যে ডিজাইন, নকশা বা ধারণা অনুসারে কোনো বস্তু গঠন করা হয় তাকে আকারগত কারণ বলে। নিমিত্ত কারণ আকারকে উপাদানের মাধ্যমে বাস্তবে রূপ দান করার জন্য যে চালিকা শক্তি ও বা কারিগরের প্রয়োজন হয় তাকে নিমিত্ত কারণ বলে। 74 নাম্বার পরিণতি কারণ যে উদ্দেশ্যের দিকে বস্তুর গঠন প্রক্রিয়া পরিচালিত হয় সেই উদ্দেশ্যকে পরিণত কারণ বলে। এগুলা আমরা পরবর্তীতে আরো ভালো করে জানবো, এখন শুধু একটা টাচ দিয়ে যাচ্ছি। এরিস্টটলের মতে দ্রব্য কি? যার অস্তিত্ব অন্য কারো উপর নির্ভর করে না তাকে দ্রব্য বলে। দ্রব্য হলো আকার উপাদানের মিলিত রূপ। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আছে এরিস্টটলের 10টি ক্যাটাগরি বা নাম লেখো। দ্রব্য, পরিমাণ, গুণ, সম্বন্ধ, স্থান, কাল, অবস্থান, অবস্থা, ক্রিয়া, নিষ্ক্রিয়তা। 16 সালে এই প্রশ্নটা আসছিল। এরিস্টটলের মতে বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি? এরিস্টটলের মতে বিপ্লব, বিপ্লব মানে কি? যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হলো এরকম দুটি, একটা হলো সাধারণ কারণ আর একটা নির্দিষ্ট কারণ। গতি বলতে এরিস্টটল কি বুঝিয়েছেন? শুধু স্থান পরিবর্তন নয় বরং যে কোনো ধরনের পরিবর্তনকে তিনি গতি বলেছেন। এরিস্টটলের মতে গতি কয় প্রকার ও কি কি? এদিকে এরিস্টটলের মতে গতি 4 প্রকার: দ্রব্যের গতি, পরিমাণগত গতি, গুণগত গতি ও স্থানীয় গতি। এরিস্টটলের মতে আত্মার দিক কয়টি ও কি কি? এরিস্টটলের মতে আত্মার দিক দুটি, একটা হলো বৌদ্ধিক দিক, একটি হচ্ছে অবৌদ্ধিক দিক। এরিস্টটলের মতে সরকার কয় প্রকার? এরিস্টটলের মতে সরকার 6 প্রকার। পড়ে ফেলবে। এরিস্টটল কি আত্মার অমরত্বে বিশ্বাসী ছিলেন? হ্যাঁ। সত্তা কি? কোনো কিছুর আসল রূপ বা বাস্তব অস্তিত্বকে সত্তা বলে। শোনো, সত্তা বলতে কোনো বস্তুর আসল রূপকে বোঝায়। যার অস্তিত্ব আছে তারই সত্তা আছে, তবে সেই সত্তাটা কোন দার্শনিক বলছেন আমরা সরাসরি জানতে পারি, যারা বলে জানতে পারি তারা হলো
বাস্তববাদী আর যারা বলেন আমরা জানতে পারি না তাকে বলে হচ্ছে বুদ্ধিবাদী বা সংশয়বাদী। আচ্ছা, এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র, বিধানতন্ত্র পলিটি। এরই সাথে শেষ হলো আমাদের এই সাবজেক্টটি। আমরা এখন আমাদের দ্বিতীয় সাবজেক্টটা পড়া শুরু করব। আগামী দিন আমরা প্লেটোর খ বিভাগের প্রশ্ন পড়ব। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব বা ন্যায় ধর্মের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আচ্ছা, তাহলে আমি এই ক্লাসটা এখানে এটা আবার মিনিমাইজ হয় না কেন? আরে when you are recording ও মিটিং করা হচ্ছে এই জন্য হচ্ছে না। আচ্ছা, আমি এটা মিটিংটা শেষ করে end the meeting for all